বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কি কুইন, এভাবে বসা কেন? দেশের কথা মনে হচ্ছে? না, আসলে আমি অসুস্থ তো। ও সরি সরি মা, এই দেখো অবন্তী অসুস্থ, এটা আমরা ভুলেই গিয়েছিলাম। অবন্তীর বিশ্রামের প্রয়োজন। রাফির মা অবন্তীর কাছে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবন্তীর বিশ্রামের প্রয়োজন। রাফি, তুই অবন্তীকে রুমে নিয়ে যা, আমি কিছু খাবার নিয়ে আসছি। অবন্তীর শাশুড়ি রান্নাঘরে গেলেন। রান্নাঘর থেকে রাফিকে ডেকে বললেন, রাফি, কেন জানি না আজ আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। মনে হচ্ছে খুব আপন কেউ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ইমতিয়াজের জন্য কেমন করছে রে বাবা। রাফি অনেকটা ধমকের সুরে বলল, এই এখন আবার সেই আগের কথা। আজকে অবন্তী এখানে এলো আর সাথে সাথে এসব শুরু করে দিলে। তুমি নিজেও তো এসব চিন্তা করলে অসুস্থ হয়ে পড়ো। রাফির কথা শুনে রাফির মা নিশ্চুপ হয়ে গেলেন। অবন্তী জানে মায়ের এই অজানা আর্তনাদের কথা। অবন্তী জানে এই আর্তনাদ সংখ্যা ভুল নয়। আসলে আজকে একজন মা তার ছেলেকে হারিয়েছে, একজন বাবা তার ছেলেকে হারিয়েছে, একজন ভাই তার ভাইকে, দুটো বোন তাদের বড় ভাইকে, আর একজন অবন্তী তার আগের প্রেমিককে হারিয়েছে। আজকে আরেকজন নুসরাতের জীবনের সাথে ঘটা অপ্রীতিকর ঘটনার শাস্তি পেয়েছে। অন্যদিকে একজন মিথ্যাবাদীর অবসানও হয়েছে। রাফি অবন্তীকে নিয়ে রুমে ঢুকলো। অবন্তী এই প্রথম তার সাজানো গুছানো রুম দেখলো। দেশের সাজানো রুম থেকে এখানকার রুমটা দীর্ঘকায়, সুন্দর। আসবাবগুলো সব সাদা রঙের, জানলায় সুন্দর পর্দা ঝুলানো। সবচেয়ে অবাক হলো অবন্তী যখন দেখলো খাটের উপর এসির ঠিক নিচে একটা বড় যুগলবন্দি ছবি বাঁধাই করে রাখা অবন্তী আর রাফির। এই ছবিটা দেখেই অবন্তীর মন ভালো হয়ে গেল। রাফি বলল, এইটা এখানে এসে আমি বানিয়ে গিয়েছিলাম। তাহলে আমাকে এতদিন দেখাওনি কেন? কেন দেখাবো? মানুষ বউকে কতটা ভালোবাসে সেটা দেখাতে হবে। কি জন্য দেখাবো? ও আচ্ছা। অবন্তী হুট করে পেইন শুরু হলো। অবন্তী পেটের ব্যথায় চিল্লাতে লাগলো। রান্নাঘর থেকে অবন্তীর শাশুড়ি চিল্লানো শুনে রুমে চলে আসলো। রাফি বলল, এই দেখো মা, হুট করেই পেন। হ্যাঁ, এরকম হয় এই সময়। তুই কাছে বস, আমি আসছি। রাফির মা লেবু পানির সাথে কি যেন মিক্সড করে নিয়ে আসলেন, অবন্তীকে খাইয়ে দিলেন। কিছুক্ষণ পর অবন্তীর ব্যথাটা কমে গেল। মাস দেড়েকের মাথায় অবন্তীর একটা ছেলে হলো। ঠিক ছেলে না, মৃত ছেলে। সময় পরিপূর্ণ ছিল, কিন্তু কী কারণে মৃত হয়ে জন্মেছে সেটা কেউ জানে না। গোটা বাসায় নেমে আসলো স্থবিরতা। রাফির মা বারবার আহাজারি করতে লাগলেন, এই বলে, প্রথম নাতির মুখ দেখার আগেই নাতির মরা মুখ দেখতে হলো। রাফি অবশ্য এই সময় অবন্তীকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। অনেকটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে অবন্তী দিন যেতে লাগলো। মাসখানেক সময় যাবার পর অবন্তীর শরীর সুস্থ হলো। তবুও নিজের মধ্যে থেকে সন্তান হারানোর বেদনাটা আর ভুলতে পারে না। রেশমির সাথে কথা হলে রেশমিও কান্না করে দেয়। রেশমির কোনো সন্তান নেই, সে কখনো মা হতে পারবে না। অবন্তী মা হতে চলেছে শুনে সবচাইতে বেশি খুশি হয়েছে রেশমি। আর সেই অবন্তীর সন্তান মৃত জন্ম নেওয়ার পর তার মন গভীরে নেমে এসেছে গভীর স্থবিরতা। অবন্তীর শাশুড়ি সারাক্ষণ আহাজারিতে মত্ত হতে থাকলেন। রেশমি কলে অবন্তীকে বোঝাতে লাগলো, এটা একটা অ্যাক্সিডেন্ট, এইটা কোনো বড় বিষয় না। তবে অবন্তীর মনে সেটা ভিন্নভাবে ধরা দিল। অবন্তী কলে রেশমিকে বলল, আমি আমার জীবনে হয়তোবা বড় একটা অপরাধ করেছি আপু। কি অপরাধ? একজন মাকে তার ছেলের জন্য আহাজারি করতে দেখেও ছেলের খবর বলিনি, অথচ আমি জানতাম আসিবি আমার শাশুড়ির হারিয়ে যাওয়া ছেলে ইমতিয়াজ। রেশমি ধমকিয়ে অবন্তীকে বলল, এখন যদি বলিস তাহলে নেক্সট ফ্লাইটে তুই দেশে চলে আসবি। সাজানো ঘরটাকে এভাবে নির্বুদ্ধিতায় নষ্ট করিস না রে অবন্তী। সাজানো ঘর? আমার মরা ছেলে জন্ম নিয়েছে, আমার মন সারাক্ষণ আমাকে পীড়া দিচ্ছে, আমার ভুল আমাকে খুবলে খুবলে খাচ্ছে প্রতিনিয়ত। ভুল? তোর ভুল কোথায় এখানে? আমার ভুল নেই, আমি যে তাদের সামনে সত্য গোপন করেছি এটাই আমার ভুল নয়। না অবন্তী, এইটা কোনো ভুল না। আর এই সত্যটা জানানোর মতো সত্য না। তোকে বুঝতে হবে অবন্তী, বোঝার চেষ্টা কর। অবন্তী আবার কান্না শুরু করে দিল। দিনকে দিন ভালোই যাচ্ছিল।
যথারীতি দিন চলছিল যেমনটা আগে চলে আসছিল। রাফি তার কাজে ব্যস্ত, শাশুড়ি তার বাগানে, শ্বশুর সারাক্ষণ বাসায় বসে টিভি দেখেন, আর সময়ে অসময়ে অবন্তী তাকে চা বানিয়ে দেয়। অবন্তী রিফ্রেশমেন্টের জন্য রাফি অবন্তীকে একটি জবে ঢুকিয়ে দিতে চেয়েছিল। অবন্তীর শাশুড়ি সেখানে বাধা দিলেন। তিনি বললেন, মেয়েটা দেশ থেকে এসেছে মাত্র, তারপর তার লাইফে একটা বিশাল ট্র্যাজেডি ঘটে গেল। এখন এই অবস্থায় তাকে জব করার কথা বলাটা ঠিক না। তবে মা, না, কোনো তবে কিন্তু না। দেখ, মেয়েটা কেমন জানি নিশ্চুপ হয়ে গিয়েছে, কোনো কথা বলে না। তার অনুভূতি শূন্য মনে হয় সব সময়। আর সন্তান হারানোর যন্ত্রণা কি হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। অবন্তীও মা হয়েছিল, তার সন্তান হারানোর বেদনা আমি বুঝি। অবন্তীর দিনকে দিন অবনতি হচ্ছিল। নিশ্চবতা আর গভীর ক্ষত তাকে আচ্ছাদিত করে রেখেছিল। রাফিও এসবে বিরক্ত হয়ে যায়। একদিন অবন্তীকে জিজ্ঞেস করেই বসলো, তোমার সমস্যাটা কি? কি হয়েছে আমাকে বলবে? এইভাবে সারাক্ষণ চিন্তায় বিভোর থাকো। যখনই বাসায় আসি তখনই তোমার এমন মলিন মুখ দেখা আমার পক্ষে আর ভালো লাগছে না বন্তি। হোয়াটস ইউর প্রবলেম? অবন্তী জবাব দিল না। কয়েক মাস পর অবন্তী আবার অসুস্থ হয়ে যায়। অবন্তী এবারও প্রেগনেন্ট। রেশমি কল করে অবন্তীকে বোঝাতে থাকে এখন অন্তত মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। অবন্তীকে নিয়ে সারাক্ষণ অবন্তীর শাশুড়ি ব্যস্ত থাকেন, বাগান করেন একসাথে। অবন্তীর শ্বশুর অবন্তীর হাতে চা খেতে আরও উদ্গ্রীব হয়ে ওঠেন। বৌমা চায়ের প্রশংসা করেন। অবন্তী ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। রাফি রাতে এসে অবন্তীকে নিয়ে লং ড্রাইভে বের হয়, সিনেমা দেখতে যায়, একসাথে খাওয়া দাওয়া করে। প্রেগনেন্টের প্রথম 4 মাসের মাথায় তার ফ্যামিলি ট্রিপেও যায়। নায়াগ্রা ফলসের কাছাকাছি রিসোর্টে 1 উইকের জন্য ঘুরে আসে। অবন্তীর এসবে মন কিছুটা ভালো হয়। পুরনো স্মৃতি সে ভুলতে থাকে, নিজেকে মানিয়ে নিতে থাকে নিজের নিয়তির সাথে। এদিকে লন্ডন থেকে রেশমির জামাই দেশে আসে। সেখানে শুরু হয় আরেক নিয়তি। রেশমির সংসার জীবনে নেমে আসে নিস্তব্ধতা। রেশমির শ্বশুর শাশুড়ি ননদ চায়রা মিলে গড়তে শুরু করে আরেক ষড়যন্ত্রের জাল। রেশমির দিন কাটে কান্নায় আর রাত কাটে বাজা হওয়ার অপবাদে। আমেরিকা থেকে অবন্তী কল করলে রেশমি এসবের কথা বুঝতে দেয় না। তবুও অবন্তী বারবার জিজ্ঞেস করে। অবন্তী বলল, আপু, কি হয়েছে তোমার? গলা এত ভারী ভারী লাগছে কেন? কালকে যে ফটোগুলো দিয়েছিল সেখানে দেখলাম চোখগুলো লাল লাল আর ফোলা ফোলা। ধুর অবন্তী, এসব কিছু না। তোর অবস্থা কেমন? শরীর ভালো তো? হ্যাঁ আপু, আমি ভালো আছি। তুমি সত্যি সত্যি বলো, কি হয়েছে তোমার? কিছু না তো বললাম। তোর ডেট কবে দিয়েছে রে? এখনও দেয়নি। আজকে সন্ধ্যার পর আবার ডাক্তারের কাছে যাব, দেখি। ও আচ্ছা, নিজের নিজের খেয়াল নিস অবন্তী। আগের বারের কথা তো জানিসই। আর সন্তান ছাড়া মায়েদের জীবনের কোনো মূল্য নাই রে বোন। মা ডাকটা শোনার জন্য একটা মেয়ে আজীবন সাধনা করে যায়। পূর্ণতা আসে সেই মা ডাকের মাধ্যমে। আপু, কল রাখছি এখন, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। অবন্তী কল রাখলো। আনমনে নিজেকে নিয়ে ভাবলো কিছুক্ষণ। এদিকে রেশমি কল রাখার সাথে সাথে রেশমির শাশুড়ি এসে রেশমিকে ঝাড়ি। সারাদিন কাজকর্ম নাই, খালি যখনই দেখি তখনই ফোন হাতে। তা শুনলাম তোর বোন নাকি আবার মা হবে। সাথের বোন দুইবার মা হতে চললো, একবার তো বাচ্চা বাঁচলো না, এবার কি হবে জানা নেই। আর এদিকে আমার ঘরের একজন, ওনার তো বাচ্চা হবার কোনো লক্ষণই নেই। রেশমি নিচু স্বরে শাশুড়িকে বলল, আল্লাহ আমাকে বাচ্চা দিচ্ছে না, সেখানে কি আমার দোষ মা? না না না, তোমার দোষ হতে যাবে কেন? দোষটা তো আমারই, যে ছেলের পছন্দের বিয়ে করিয়েছিলাম। এখন বাজে মেয়েকে নিয়ে আমার ছেলের জীবন কাটাতে হবে। রেশমির শাশুড়ি চলে যান। রেশমি কান্না করতে থাকে একা একা। কাউকে নিজের জীবনে চাপা কষ্টের কথা রেশমি বলতেও পারে না। 6 বছর পর। আসিফ, আসিফ, ঘুম থেকে ওঠ বাবা, দেখ সকাল হয়ে গিয়েছে। ডোন্ট ডিস্টার্ব মি। অবন্তী, আমার ছেলে ঘুমাবে এখন, আমিও ঘুমাবো। আজ হলিডে না, আমাদের ডিস্টার্ব করো না, যাও। কথাটা ঘুমিয়ে ঘুমিয়ে বলল রাফি। অবন্তীর শাশুড়ি অবন্তীর রুমে ঢুকলেন। হাতে একটা বাটি সন্দেশ নিয়ে এসে ইমতিয়াজকে ডাক দিলেন।
ইমতিয়াজ দাদু ভাই আমার, এই দেখো তোমার জন্য আমি কি বানিয়ে নিয়ে এসেছি। সি হিয়ার। আশিফ এবার বিছানা থেকে মাথা তুলে বসলো। দাদির কোলে এসে বসে একটা সন্দেশ হাতে নিয়ে মুখে পড়ে দিতে দিতে বলল, Wow, so much yummy. Love you, দাদু ভাই। লাভ ইউ মাই বয়। রেশমি কল দিল অবন্তীকে। সকাল সকাল রেশমির কল পেয়ে অবন্তী কিছুটা হকচকিয়ে গেল। অবন্তী বলে উঠল। রেশমি ওপাশ থেকে বলল, হ্যাপি বার্থডে অবন্তী। অবন্তী, ভুলেই গিয়েছিলাম আজ তোর বার্থডে। রেশমি বলল, অবন্তী আমার আশিফ কেমন আছে রে অবন্তী? ভালো। কথা বলবে তার সাথে? না না, এখন না। তোকে উইশ করতে কল করেছিলাম। রাতে কল করতাম, তবে করিনি। আমি বিজি ছিলাম স্কুলের কাজে। আজ থেকে স্কুলে বাৎসরিক পরীক্ষা শুরু। আমি স্কুলেই আছি, পরে কথা হবে তোর সাথে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। বোকা মেয়ে, বোনকে কেউ থ্যাংক ইউ জানায় নাকি? অবন্তী কল কাটতেই রাফি বলল, ও সরি, আজ তোমার বার্থডে নাকি? তাহলে তো আজ একটা স্পেশাল পার্টি দেওয়া চাই। রাফির মাও রাফির সাথে যোগ দিলেন আর বললেন, হ্যাঁ হ্যাঁ, আজকে একটা পার্টি হওয়া চাই। আমার বৌমার জন্মদিন বলে কথা। আশিফ ইমতিয়াজ অবন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, Happy birthday, মাম্মাম। Love you, love you, love you. অবন্তীর চোখ থেকে ছেলের মুখ উইশ শুনে কান্না চলে আসলো। আশিফের জন্মের পরেই অবন্তী ঠিক করে তার হারিয়ে যাওয়া প্রেমিকের নামে আর তার ছেলের নাম রাখবে। তাকে নিজের মতো করে বড় করবে। শাশুড়ির হারিয়ে যাওয়া ছেলের নামেও ছেলের নাম রাখবে। দুটো নাম একসাথে করে ছেলের নাম রাখে আশিফ ইমতিয়াজ। রাফি এতে কোনো আপত্তি দেয়নি। অনুশোচনায় এখনও অবন্তী তপ্ত হয় এই ভেবে যে একজন মাকে তার সন্তানের খবর জেনেও সে জানায়নি। সেই অনুশোচনায় ছেলের নাম রাখে নিজের দেবরের নামে। অবন্তীর জীবনের সুখের কমতি নেই। রাফি, আশিফ আর অবন্তী এই তিন মিলে একটা সুখের সংসার গড়েছে। সুখ ঝর্ণা তাদের আচ্ছাদন করে রেখেছে সুখের মায়ায়। অনুশোচনা শুধু এটুকুই, আশিফ যে রাফির আপন ভাই সেই খবরটা একমাত্র অবন্তী আর রেশমি জানে। আর কেউ জানে না সেই খবর। পৃথিবীর অজানা অধ্যায়ের রহস্য কখনোই উন্মোচন হবে না হয়তো। অন্যদিকে আশিফ একজন খুনি, একজন অপরাধী। নুসরাতের জন্য হলেও তার শাস্তি হওয়াটা ছিল অনিবার্য।